অভিশপ্ত অশ্বমেধের অপ্রাকৃতিক অলৌকিক দুনিয়ায় আপনাদের স্বাগত। পিয়ালি মণ্ডলের কলমে অভিশপ্ত অশ্বমেধের এবারের নিবেদন শকুন। इतना फिकल रहा करिए रज्जू की बापू। वो मुखिया तो बोले है कि कुछ न कुछ बंदोबस्त करेंगे। मारो बिटिया कुछ रहा हो बेटी, अब बस यहाँ से कहीं मत जाइयो। ये दर्द से उठ रहा मत। मैं अभी गई और अभी आई। বিনোদকে কথাগুলো বলেই বড় ফটক পেরিয়ে যায় তিহারি। যদিও আজ তার বাড়িতে থাকাটা খুব জরুরি ছিল, কিন্তু মন্দিরে যাওয়াটাও তার থেকেও বেশি জরুরি মনে হয় ওর। তবে মন্দির ঠিক নয়, ওটা তো ছল। আসল হলো ওই চাঁড়লির কাছে যাওয়া। এই ভোরে লোকজন তেমন এই শ্মশানের দিকে যায় না। তিহারি আগের দিনই বলে এসেছিল এই সময় আসবে, আর চাঁড়লিও বলেছিল ঠিক এই সময়, অর্থাৎ सुन तिहारी, तुझे रात और दिन के मिलन के समय वही उपचार करने चाहिए। देर मत कर। और ऐसे तो समय कम है, तो कुछ करना है, अभी करना होगा, नहीं तो। মাথার ঘোমটা বুক পর্যন্ত নামানো, পরনে মলিন ঘাগরা চিলি, একটা পুঁটুলি ধরা, হাতে কয়েক গোছা রূপোর চুড়ি আর পায়ে রূপোর মোটা মল। 27 বছরের তেহেরি দ্রুত পায়ে হেঁটে চলেছে। দূর থেকে একটা আবছা অবয়ব ছাড়া আর কিচ্ছু নেই। সূর্যের আলো ফুটতে এখনো অনেক বাকি। চারিদিকে ছেঁড়া ছেঁড়া অন্ধকারে ঢাকা। এখনো রাতচড়াগুলো বাসায় ফেরেনি। তেহেরির সামনে এসে যায় তাদের দু একটা। অন্য সময় হলে ও ভয় পেয়ে কি যে করতো ঠিক নেই, কিন্তু এখন যেন সব ভয় লোপ পেয়ে একটাই ভয় ওকে ঘিরে ধরেছে। সেই ভয়ের কাছে নিজের প্রাণের মায়াও বড় ক্ষুদ্র মনে হয় ওই তরুণী মায়ের কাছে। এ ভয় বুঝি সব মায়ের কাছেই বিশ্বের সবথেকে ভয়ঙ্করতম ভয়, সন্তানকে হারানোর ভয়। সন্তানের এতটুকু আঘাত লাগলে মায়ের বুকে যেন শেলের মতো বিঁধে যায়, আর সেই সন্তানের জীবন নিয়ে টানাটানি যখন পড়ে, সেই মা কি করতে পারে তার ধারণা আর এক মা ছাড়া কেউ করতে পারে না। তাই রজ্জ দূর থেকে তেহারিকে যেতে দেখে সেও পিছু নেয় তার। অবশ্য রজ্জর পিছু নেওয়ার আরও একটা কারণও আছে। तिहारी की अब चार्ली के पास जाते हैं, अब कोई कुछ कर सकते हैं तो वो। মন্দিরের পিছনে মাইল দুয়েক ধুধু প্রান্তর। ইতস্তত কয়েকটা কাঁটা গাছের ঝোপঝাড় ছাড়া যেদিকেই চোখ যায় শুধু বালি আর বালি। আর সেটা পেরোনোর পরেই এই গাঁয়ের শ্মশান। গ্রামের এই পশ্চিম প্রান্তের এই জায়গাটা এখন অবশ্য খুব একটা কেউ আসে না। মরা পুরানো প্রায় বন্ধ। বেশিরভাগ মরাই এখন বাড়ির লোকজন শহরে নিয়ে চলে যায়, আর যে দু একটা গরিব গুরব শহরে নিয়ে যেতে পারে না, তারাই এখানে কোনো মতে মুখে খানিক আগুন দিয়ে আধপোড়া করে বালির নিচে চালান করে। তবে সে খুব বিপদে না পড়লে এদিকে খুব একটা কেউ মারায় না। আর তাছাড়া লোকে বলে এই জায়গার হাওয়া নাকি খুব খারাপ। এখন না হলেও কোনো এক কালে তো মানুষ পোড়ানো হতো, আর সেই গন্ধেই নাকি ওই জায়গায় এসে ভিড় জমাতো তাঁরা। তারপর যেবার গায়ে মড়ক লেগেছিল তারপর থেকেই তাঁরা ওখানকার স্থায়ী বাসিন্দা। কিন্তু এখন তো আর মরাও আসে না তেমন, তাই ওরা এখন ক্ষুধার্ত। এখন নাকি ওদের নজরেও ক্ষুধা। তাই ওই নজর যদি কারোর উপরে পড়ে তবে নাকি আর রক্ষে নেই। তেহারি ওদের কখনো দেখেনি, গল্প শুনেছে। ছোটবেলা থেকে বাপুসা, মাসা, দাদুসা সবার মুখে ওই গল্প শুনে শুনেই কবেই যে নিজেও সন্তানের মা হয়ে গেছে বুঝতেই পারেনি। তবে যেদিন প্রথমবারের জন্য পা রেখেছিল ওখানে,
সেদিন বুঝতে পেরেছিল মনের মধ্যে ছোট্ট থেকে শুনে আসা গল্পের যে বীজ পুঁতেছিল, তাই আজ ওর অজান্তেই এক বিশাল ভয়ঙ্কর সত্যির মহীরূহ হয়ে মাথার শিরা উপশিরায় জাঁকিয়ে বসেছে। শরীরটা ভারী হয়ে এসেছিল ওর, তবু ওর লাডলোকে বাঁচাবার আশায় ছুটে এসেছিল ওই চাঁদলির কাছে। আজও যখন মন্দির ছাড়িয়ে ফাঁকা প্রান্তরে পা রাখল, সারা শরীরের রোম খাঁড়া হয়ে উঠল ওর। শিরদাঁড়ায় মনে হলো কোনো বিষধর তার দাঁত বসিয়ে দিল। মাথাটা দুলে উঠল ওর, তবু পায়ের গতি কমালো না তেহারি। ওকে যে সময়ের আগে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। বেশ অনেকটা হাঁটার পর ঘরটা চোখে পড়ল তেহারির। পাথর আর বালি দিয়ে করা অদ্ভুত ধাঁচের বাড়িটা। ছোট্ট একটি ঘর, তার লাগোয়া একফালি দাওয়া। বাড়ির তুলনায় বড্ড বেমানান দরজাটা। আকারেও যেমন বড়, তেমনি দেখনদারিতেও দড়। ছাদ ছুঁয়ে থাকা দুপাল্লার ভারী দরজাটা একবার দেখলে মনে হয় যেন কোনো দুর্গের ফটো। দরজার মাঝ বরাবর দুটো বড় বড় কড়া। তেহেরি কোনো মতে দাওয়ায় উঠে সেই কড়াগুলোই ধরে হাঁপাতে শুরু করলো। ভয়, দুশ্চিন্তা আর একটা দৌড়ানোর পরিশ্রম সব মিলিয়ে তেহেরির যেন মাথাটা ঘুরতে শুরু করেছে। শরীরের ভার দরজার উপর ছেড়ে দিয়ে তার সামনেই বসে পড়ে ও। আর সেই শব্দেই বোধহয় দরজাটা ভিতর থেকে খুলে যায়। আর সঙ্গে সঙ্গে খোলা দরজা ছাড়িয়ে তেহেরির চোখ আটকায় অন্ধকার ঘরের মধ্যে। ভয়ে শরীরটা যেন কাঠ হয়ে যায়। শুধু চোখ দুটো প্রচন্ড ভয় আর বিস্ময়ে বিস্ফোরিত হয়ে কোটর থেকে ছিটকে বেরিয়ে আসতে চায়। মনে মনে ভাবে, लेकिन कैसे गलती? अभी भी समय है वापस जाने का, लेकिन भाग जाओ। কিন্তু জায়গা থেকে এক চুল নড়তে পারে না ও। শুধু মোহবিষ্ঠের মতো চেয়ে থাকে ওই অন্ধকার ঘরের দুই আলোক বিন্দুর দিকে। রাত 9টা বাজে, তাও এত গরম, সারা মুখ যেন জ্বলছে। বিকানের স্টেশনে নেমেই মিটমিট মনে হলো একটা আগুনের হলকা এসে চোখ মুখ জ্বালিয়ে দিল। যদিও এখন প্রায় রাত 9টা, তবু গরমের প্রকোপ বেশ। আর গরমটা আরো বেশি বোধ করার কারণ হয়তো বাতানুকূল কামরা থেকে হঠাৎ রাজস্থানের এই বিখ্যাত উষ্ণ স্টেশনে নামাও হতে পারে। তবে অস্বস্তি হলেও তো কিছু করার নেই। আগামী কদিন এটাই তাদের বাসস্থান হতে চলেছে, সেটা ভেবেই নিজেকে খানিকটা প্রবোধ দেয়। তারপর কামরার দিকে মুখ বাড়িয়ে হাঁক দেয়। কি হলো রে দি, নেমে আয় না। হোটেল পর্যন্ত যেতে গেলেও তো তোদেরকে নামতে হবে নাকি? ওরা তো গেল একটা গাড়ি ডেকে আনতে। এত কিছু জিনিস নিয়ে আমি আর পারছি না, নেমে আয় না তাড়াতাড়ি। কথাগুলো বলেই এক গাদা লাগেজ কোনো মতে একপাশে রেখে সাইডের স্লিং ব্যাগ থেকে ফোন খোঁজার চেষ্টা করছিল ও। ঠিক সেই সময় শিখুকে কোলে নিয়ে কামরা থেকে নেমে আসলো প্রজ্ঞা। মিশমি চোখ তুলে দুজনের দিকে একবার তাকিয়ে হেসে ফেলে। প্রজ্ঞা অবশ্য ততক্ষণে, এই গরমে শিখুর কি কষ্ট হচ্ছে বল। এই কদিন এখানে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। তোদের কোনো কাণ্ডজ্ঞান নেই, কখন গাড়ি আসবে আর কখন হোটেল পৌঁছাবো বল। প্রজ্ঞার মুখে বিরক্তি আর দুশ্চিন্তার ছাপ এতটাই প্রকট হয়ে পড়ে যে মিশমি আর না হেসে পারে না। হাসতে হাসতেই বলে, দিদি তুই না দিনে দিনে কেমন যেন আদ্যিকালের বদ্যি বুড়ি হয়ে যাচ্ছিস। জাস্ট চিল দি, শিখুর কিচ্ছু হবে না। তুইও একটু শান্ত হ, দেখবি একটু পরেই টেম্পারেচারটা গা সওয়া হয়ে যাবে। কথাটা প্রজ্ঞার কানে যেতেই ও যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কি, আমি আদ্যিকালের বদ্যি বুড়ি? কথাটা বলে মিশমির দিকে এমন চোখে তাকালো সেই ঋষি মুনিদের যুগ হলে মিশমি নির্ঘাত ততক্ষণে ভস্ম হয়ে যেত। দিদির মুখ দেখে মিশমি নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, আরে রাগ করছিস কেন? আমরা কতদিন ঘুরতে বেরোয়নি বলতো? তাই সুযোগটা যখন এলো তখন আর
আর তাছাড়া তোর শিখুও বেরু বেরু করতে ভালোই বাসে দি, তাই ওর ভালোই লাগবে দেখিস। থাম তুই, আমাকে আর জ্ঞান দিতে আসিস না। ওর কি লাগবে না লাগবে আমি জানি না, তুই জানিস। আর ঘুরতেই যদি হতো তবে কলকাতার কাছে পিঠে কোথাও যেতিস, তা না উঠের মতন ধেয়ে এসে এই রাজস্থানে এলো। এই গরমে দেখ একবার ওকে। ওকে আমি আর দেখি কবে? তুই দেখ, এই তোর আদরে আদরেই বাঁদর হবে দেখিস। এখন চল, পাপাইদা টেক্সট করেছে, ওরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। তুই ঠিক কবে থেকে পাপাইকে দাদা ডাকা বন্ধ করবি মিশু? না মানে এতদিনের অভ্যাস তো। আর তাছাড়া তুই তো জানিস দি, আমাদের সম্পর্কটা পাপাইদা শুধু শিখুর জন্যই তখন বিয়েটা করেছিল, আমিও তাই। বাইরে থেকে সম্পর্কটা স্বামী স্ত্রীর হলেও আমরা এখনো ঠিক। থাক মিশু, কতবার তো বলেছি যা হওয়ার হয়ে গেছে, এবার তো স্বাভাবিক হ। পাপাই এখন তোর হাজবেন্ড, আর তোদের এই ছানাটাকে আমি যতই আগলে রাখি, দিনের শেষে ও তোদেরই সন্তান। সবই বুঝি, কিন্তু পাপাইদা সামনে আসলেই কেমন যেন সব গুলিয়ে যায়। ও সেটা বোঝে, তাই খুব দরকার না হলে আমার ঘরেও আসেও না। ওকে একটু সময় দে, ও কিন্তু নিজেকে আমূল বদলে নিয়েছে। তোকেও ঠিক মানিয়ে নেবে দেখিস, তবে চেষ্টাটা যেন তোর দিক থেকেও থাকে। সাধে বলি তুই আমার ঠান দিদি। আবার আর কি শুরু করলি মিশু? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আচ্ছা বাবা আচ্ছা, এখন চল, এবার না গেলে কিন্তু ওরাও রাগ করবে। আবার সেই উটের মতন মুখ তুলে চললো। তোর কবে বুদ্ধি হবে শুনি? এই এতগুলো লাগে সব অনাথ করে রেখে দিয়ে দুজনে গেলে হবে? তুই বরং শিখুকে নিয়ে যা, আমি আছি। তুই গিয়ে ওদের কাউকে পাঠিয়ে দে। হ্যাঁ তাই তো, বেশ বেশ, ওকে দে, আমি যাচ্ছি। ঠিক আছে, গিয়ে তোমার লালটু বাবুকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? কথাটা বলেই ঝপ করে শিখুকে কোলে নিয়ে হাসতে হাসতে হাঁটা দেয় মিশমি। প্রজ্ঞা ছদ্মরাগে সুরে বলে, না গো, তোমার পাপাই দাদাকে পাঠাও। তোমার লালটু বাবুর খেয়ে দে কাজ নেই, এত লাগেজ বইবে। যাও, তোমার দাদাকে বলো গিয়ে। মিশমি চলে যেতেই প্রজ্ঞার ঠোঁটের কোণে মিহি একটা হাসির রেখা ফুটে ওঠে। ফর্সা মুখটা যেন সামান্য আবির রাঙা হয়ে ওঠে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতেই কয়েকটা লাগেজ তুলে নেয়। ততক্ষণ অবশ্য ওর পিছনে এসে দাঁড়িয়েছে ধ্রুব। প্রজ্ঞাকে অতগুলো ব্যাগ কাঁধে তুলতে দেখে একেবারে রেড়ে করে উঠে বলল, আহ, মাত্র ওই কয়েকটা কেন, সব কটা নাও, আমি হেল্প করে দিচ্ছি, মাথায় তুলে দেবো। ধ্রুবর রসিকতা বিলক্ষণ বুঝতে পেরে প্রজ্ঞা বলে, হ্যাঁ সেই তো, আমি সব নেব আর তুমি দেখবে। ননির পুতুল তো তুমি। থাক, সব পরে থাক, আমি চললাম। কি 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 ননির পুতুল? হোয়াট ইজ দিস? থাক, কিচ্ছু না, আমি চললাম। ওহ প্রজ্ঞা, নট এগেইন। কতদিন পর দেখা হয়েছে, প্লিজ একটু থাকো। তুমি লাগেজ নেবে নাকি কুলি ডাকবো? ধুর, আমি নিচ্ছি। ধ্রুবর মুখটা দেখে প্রজ্ঞা হেসে ওঠে। ওর কাছে এগিয়ে এসে মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে দুটো রুকস্যাক নিয়ে এগিয়ে যায় স্টেশনের এক্সিটের দিকে। আমাকে ফোন করলেই তো হতো, আমি আর ধ্রুব একসাথেই সবকিছু নিয়ে চলে আসতে পারতাম। তা না, সব সময় সবকিছু এত কমপ্লেক্স করিস কেন, আমি বুঝি না। আমি সত্যি মানে কথাগুলো বলে সামান্য বিরক্তি নিয়েই গাড়ির দরজা খুলে দেয় অরণ্য। তারপর শিখুকে নিজের কোলে নিয়ে মিশমিকে উঠে যেতে ইশারা করে। মিশমি সামান্য ইতস্তত করে বলে, না মানে দি বলল। কথা বলতে বলতেই কালো স্করপিওটার পাদানিতে পা রাখে মিশমি। তবে গাড়িতে ঢুকতে গিয়েও থমকে যায় ও। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে অরণ্য আবার বলে, কি হলো, ওঠ তাড়াতাড়ি। আরে শিখুকে নে, আমি দেখি অতগুলো লাগেজ ওরা দুজনে পারবে না, তুই সাবধানে বস। মিশমি আর কথা না বাড়িয়ে উঠে বসে, কোলে নেয় 7 মাসের শিখুকে। সাবধানে বস, আমি আসছি বলেই পিছু ফিরে যাচ্ছিল। ঠিক তখনই মিশমি ওর বাম হাতটা ধরে ফেলে। অরণ্য একরাশ বিস্ময় নিয়ে তাকায় মিশমির দিকে। চোখে হাজার প্রশ্ন নিয়ে উত্তর খোঁজে মিশমির মুখে। অরণ্যর হাতটা ধরেই চোখটা নামিয়ে নিয়ে সে ধীরে ধীরে বলে, একটা কথা বলার ছিল পাপাইদা, বলবো? অরণ্য এতটাই বিস্মিত ছিল যে মুখ দিয়ে আর কিছু বলতে পারে না।
যে মেয়েটা ওর সাথে এক ঘরে এক বিছানায় থাকা তো দূর, এই 7 মাস ঠিকভাবে কোনোদিনও কথাই বলেনি ওর সাথে, সেই মেয়ে ওর হাত ধরেছে, দেখে চমকে ওঠারই কথা। আর তাছাড়া ওর পরিবার, আত্মীয় স্বজন, পাড়াপড়শিকে ওদের বিয়ে নিয়ে মিথ্যে বললেও ওরা তো নিজেরা জানে 1 বছর আগে মন্দিরে কোনো বিয়েই হয়নি ওদের। যা হয়েছে সব শিখু জন্মানোর পরেই। আর সেই কারণটাই দুজনকে এখনো পর্যন্ত দু প্রান্তের মানুষ করে রেখেছে। দুজনই যে দুজনের অজান্তে নিজেকেই দোষী মনে করে চরম আত্মগ্লানিতে ভোগে, সে কথা পরস্পরকে বলে উঠতে পারেনি এখনো। তাই ওদের মাঝে দূরত্ব কমার বদলে বেড়েছে দ্বিগুণ। তাই তো এখন অরণ্যের প্রচণ্ড বিস্ময়ে কথা বেরোয় না, শুধু ঘাড় নেড়ে ইশারা করে। মিশমি তেমনভাবেই চোখ নামিয়ে নিয়ে বলে, একটা কিছু ঘটবে, ভয়ঙ্কর কিছু ঘটবে। আমার মন বলছে। স্টেশনে নামার পর থেকেই আমার মনটা কেমন করছে। কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে এখন। মিশুর কথাগুলো শুনে সবটা উড়িয়ে দিতে পারে না অরণ্য। ও জানে মিশুর মধ্যে জন্মগতভাবেই এমন কিছু ক্ষমতা আছে যা আর 5টা মেয়ের মধ্যে নেই। আর ওর যখন মনে হচ্ছে তখন সত্যিই হয়তো কিছু হবে, কিন্তু তাও নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে, কি সব বলছিস বলতো? হ্যাঁ, গরমে মাথাটা গেল নাকি তোর? কি হবে আবার? কথাগুলো বলতে বলতেই মিশমির খুব কাছে সরে আসে অরণ্য। তারপর নিজের আর একটা হাত দিয়ে মিশমির হাতটাকে চেপে ধরে পরম স্নেহে, বলে, কিচ্ছু হবে না পাগলি, আমি আছি তো। আর তোর দি, ধ্রুব সবাই আছি, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। না পাপাইদা, তুমি বুঝতে পারছো না। আমি আর কাউকে হারাতে পারবো না। শিখুকে না, দিদিকে না, ধ্রুবদাকেও নয়, আর তোমাকেও না। তাই? মিশমি আর কিছুর উত্তর দেয় না। অরণ্য ওর মাথায় হাত রেখে বলে, আরে কিচ্ছু হবে না, কিসের বিপদ হবে? কয়েকদিনের তো ব্যাপার, তুই তো ভয় পাস না। আর মুখটা এমন বাংলার 5 করে থাকিস না, ওরা এসে দেখলে ভাববে আমি তোকে বকেছি। বলেই আবার পিছু ফিরে আসছিল অরণ্য। ঠিক তখনই হঠাৎ গলা চিড়ে চেঁচিয়ে উঠল শিখু। বাচ্চাদের খুব জোরে আঘাত লাগলে বা কোনো কিছুতে ভয় পেলে যেভাবে কেঁদে ওঠে, ঠিক সেইভাবেই কেঁদে উঠেছে শিখু। আর শুধু যে কাঁদছে তা নয়, মিশু লক্ষ্য করে গাড়ির পিছনের সিটের দিকে একবার তাকাচ্ছে আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে চলে যেতে চাইছে অরণ্যর কোলে। মিশমি দুহাতে আঁকড়ে ধরে তার শিশুকে। তার চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে থেকে এক লাফে শিশুকে নিয়ে নেমে আসে গাড়ি থেকে। তারপর গাড়ির ভিতরে জমে থাকা অন্ধকারের দিকে চেয়ে চিৎকার করে ওঠে, ওটা কি পাপাইদা? ওটা কি? ওটা কি? ওখানে ওটা কি? ए बिंदरी, इतना घबरा क्यों गयो री? देर हो गए तेरे, और एक बार सूरज उठ गयो तो मैं कुचड़ा कर पायो। কথাগুলো বলতে বলতে অন্ধকারের গণ্ডি পেরিয়ে দরজার সামনে মুখটা বাড়ায় চার্লি। তেহারি যেন আরো একবার চমকে ওঠে। অবশ্য তার চমকাবারই কথা। ছোট থেকে শুধু চার্লি নামটা শুনেই এসেছে, সামনাসামনি দেখেনি কখনো। এমনকি ওদের গায়ে চার্লি নামটাও কেউ সচরাচর উচ্চারণ করে না। আর যদিও বা করে, গলার স্বর নামিয়ে নামটা বলার পরেই বিড়বিড় করে ইষ্ট নাম জপ করে। ছোট থেকে এসব দেখে বড় হয়ে ওঠা তেহারির মনেও এই নামটা কেমন যেন ভীতিপ্রদ হয়েই গেঁথে গিয়েছিল। কিন্তু দিনকালের বদলে গায়ে এমন একটা সময় এলো যখন নিজের কোল খালি হওয়ার ভয়ে বহু মারাই সেই চার্লির থানে ছুটে আসতে শুরু করলো। সেই চার্লি যে এখন ওদের ত্রাতা। লাডোর যেদিন ওই লক্ষণ দেখা দিল, সেদিন বুকটা কেঁপে উঠেছিল ওর। 2 দিন হয়নি তখনও ওর বড় জায়ের মেয়েটা গেছে, আর সে যে কি ভয়ঙ্কর যাওয়া তাও দেখেছে। তাই যখন কান্নায় বুক চাপড়ে উঠেছিল, তখন রজ্জো চুপি চুপি ওর কানের কাছে এসে বলেছিল চার্লির কথা। तिहारी, तू चार्ली के पास जा, कुछ समाधा है तो उसके पास। সেদিন ছুটে এসেছিল ওই শ্মশান ভূমিতে।
বহু অনুনয় বিনয়ের পর চার্লি ওর সাথে কথা বলেছিল বটে, তবে সেদিন ঘরের বাইরে বেরোয়নি সে। ঘরের ভিতর থেকেই যা নির্দেশ দেওয়ার দিয়েছিল। চার্লিকে আর সেদিন দেখতে পায়নি তেহারি। তাই আজ যখন প্রথমবার তাকে দেখল, তেহেরির চোখের সামনেটা কেমন যেন আবছা হয়ে উঠল, মাথাটা চক্কর দিয়ে উঠল ভীষণ। একেই তো এতটা হাঁটার কারণে মাথাটা একটু ঘুরছিলই, তারপর যখন ওই মুখ দেখতে পেল তখন যেন আর নিজেকে সামলাতেই পারল না ও। इतना डरा चेहरा, बाप रे बाप, हे भगवान, ये कैसे? চার্লি যখন বাইরে এসে দাঁড়ালো, মনে হলো একটা দড়ির কাছি যেন সোজা হয়ে দাঁড়িয়েছে। সারা শরীরে চামড়া পুড়ে গেলে যেমন কুঁচকে জড়ো হয়ে যায় ঠিক তেমন। সরু লিকলিকে হাত দুটো তাই, দু হাতে বড় বড় বাঁকানো নখ। শাড়ির নিচে যেটুকু পা দেখা যাচ্ছে তাও দেখলে চমকে ওঠার মতো। দু পায়ের পাতাই পুড়ে গিয়ে কুঁচকে গিয়েছে, কিন্তু পায়ের লম্বা লম্বা আঙুল থেকে বেরিয়ে আসা বাঁকানো নখগুলো ঠিক যেন পাখির পায়ের মতো। সরু পেঁচানো শরীরের উপর থাকা মাথাটা তুলনায় বেশ বড় মনে হয়। মুখের চোয়াল অনেকটা চওড়া, মাথার চুল নেই বললেই চলে। যে কটা আছে সেগুলো সব সাদা আর মাথার উপর খাঁড়া হয়ে আছে। মুখের চামড়াও শরীরের মতোই কোঁচকানো, নাকের দুটো ছিদ্র ছাড়া আলাদা করে কিচ্ছু নেই। ঠোঁটগুলোও পুড়ে একটা জায়গায় জড়ো হয়ে রয়েছে, আর প্রায় ঠোঁটবিহীন মুখগহ্বর থেকে দুপাটি দাঁত ঠেলে বেরিয়ে এসেছে। কোটরে ঢাকা পাতাহীন দু চোখ জুড়ে থাকা খয়েরি চোখের মণি। তেহারির একবার মনে হলো এ আসলে কোনো নারী তো নাকি পুরুষ, কারণ নেহাত নারীর মতো কালো শাড়ি একটা গায়ে জড়ানো, তবে নারী শরীরের কোনো লক্ষণই বাইরে থেকে পরিস্ফুট নয়। গলার স্বরও বড় কর্কশ। अरे ओ बिंदरी, थारे को कुछ करना हो कि नहीं? कहाँ सोचने लग गए? अरे ओ बिंदरी, मासा मरो लड़कों को बचाने को खातिर जो करना पड़ो सब कुछ मरो जनर की भी परवाह रहो। थाम छोड़ी। पहली बात, मारो को मासा मत बुलाना, और दूसरी बात, थारो जान को खतरा है ये जानर करके ही इस किराए पर बैठे रहा। চার্লির কথা শুনে তেহারি একবার থমকে গিয়ে সরাসরি তাকায় তাঁর চোখের দিকে। বিপরীতের মানুষটা যেন চোখের ভাষা পড়ে নেয়। তার ওই অদ্ভুত মুখশ্রীতে ফুটে ওঠে হাসির আভা। সামান্য সরে গিয়ে তেহারিকে ইশারা করে ভিতরে ঢোকার। তেহারিও আর কথা না বাড়িয়ে ঢুকে যায় ঘরের ভিতর, আর পর মুহূর্তেই ঘরটাকে মিশমিশে অন্ধকার করে বন্ধ হয়ে যায় দরজাটা। অন্ধকারে কিছুই ঠাউর করতে না পেরে তেহারি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পড়ে, কিন্তু ও অনুভব করে একটা শীতল হাওয়া যেন ওকে ছুঁয়ে চলে যায় অন্যদিকে। তারপরেই শব্দ হয় দেশলাই জ্বালাবার। তেহারি শব্দ লক্ষ্য করেই ফিরে তাকায়, দেখে ঘরের একটা কোণে একটা বড় প্রদীপ জ্বালিয়ে তার পাশেই বসে রয়েছে চার্লি। সে তেহারিকে সামনে পাতা একটা পাতায় বোনা চাটাইতে বসতে ইশারা করে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তেহারি বসেই মাথাটা ঘুরিয়ে সেই প্রদীপের আলোয় মেপে নিতে চায় ঘরটা। ঘরটা বেশ বড়। একদিকে একটা ছোট্ট দড়ির খাটিয়া, তাতে খানকত কালো কাপড় আর একটা কাঁথা পাট করে রাখা। খাটিয়ার পাশে কতগুলো মাটির কলসি, ছড়া, তিজেল হাঁড়ি আর একটা বড় তামার পুষ্পপত্র। খাটিয়ার দিকেই একটা কোণে রান্নার কিছু সামগ্রী রাখা। সবই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে গুছিয়ে রাখা। কিন্তু ঘরের অন্য দিকটায়, অর্থাৎ তেহারিকে যেদিকে বসানো হয়েছে সেই দিকটা দেখলে সুস্থ মানুষেরও পেটের নাড়ি ভুড়ি বমি হয়ে বেরিয়ে আসতে চাইবে। চারিদিকে এঁটো কাঁটা ছড়িয়ে আছে, পাখির পালক বিষ্ঠায় ভরে আছে ঘরের কোণগুলো, একটা বিশ্রী গন্ধে ভরে আছে চারিদিক। সেই সব কিছুর মাঝেই বসে আছে চার্লি।
তার সামনে থরে থরে সাজানো অনেকগুলো ছোট বড় পাত্র, সবই ঢাকা দেওয়া, আর দুটো মোড়কে কি যে যেন বাঁধা। তেহারির গাটা যেন গুলিয়ে উঠল। অন্য সময় হলে এক মুহূর্তে এখানে টিকতে পারত না ও, কিন্তু এখন ওর জানের থেকেও পেয়ারি লাডোর জীবন মরণ নির্ভর করছে এখানে। তাই পারিপার্শ্বিক সবকিছু ভুলে নিজেকে নিমগ্ন করল চার্লির দিকে। কিন্তু তার মুখের দিকে তাকাতেই ভয়ে বুকটা ধড়াস করে উঠল। সামনে ঘি আর মোটা সলতে জ্বলা প্রদীপের আলোয় চার্লির মুখটা যে কতটা ভয়ঙ্কর লাগতে পারে তা কল্পনাও করতে পারেনি তেহারি। এখন যেন দপদপ করে জ্বলা প্রদীপের আলোয় লাল হয়ে ওঠে মুখটা, যেন আর কোনো মানুষের বলে মনে হয় না তেহারির। তবু মেয়েটার কথা ভেবে আবারও নিজের মনকে শক্ত করে তেহারি। তারপর ওর সঙ্গে আনা পুঁটুলিটা এগিয়ে দেয় চার্লির দিকে। হাতটা যেন কেঁপে ওঠে একবার, চোখটা যেন আবারও নোনতা জলে ভরে ওঠে। দুফোঁটা চোখের জল হাতের উপর পড়তেই চার্লির চোখ পড়ে ওই দিকে। সে পুঁটুলিটা হাতে নিয়ে বিশ্রী শব্দে হেসে উঠে বলে, मर को लगाम दे रे बिंदरी। आपड़ो लड़ो को सही सलामत देखना चाहता है तो मारो के मुताबिक सब करना, समझे? अब जा जा, अपनी घाघड़ो चोली छोड़ के वहां से काला कपड़ा पहन के आ, और एक बात, शरीर में वो काला कपड़े के बिड़ा और कुछ मत रखना, एक चूड़ी भी रही। যা। তেহারি আর কিছু বলে না, শুধু একবার খাটিয়ার উপর রাখা কাপড়গুলোর দিকে চেয়ে উঠে যায় সেদিকে। তারপর ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণ নিরাবরণ আর নিরাভরণ করতে করতে মনে পড়ে যায় একটা ডাক। काकीसा, ओ काकीसा, लाजो डाही खेलेगी? क्या हुआ है उसे? ओ काकीसा, बोलो डा, उसे मेरे साथ खेलने को बोलो डा। अरे अरे ओ लाजो, लाजो उठ नाड़ा, उठ। বলতে বলতে ঘরের ভিতর ঢুকে এসেছিল শিল্লু। ও পাশের বাড়ি থাকে, তেহারির মেয়ে লাজোর বয়সী। ওই বছর 8 ছোট্ট মেয়েটা সারা দিন প্রায় পড়েই থাকে তেহারির কাছে। কাকিসা এটা বানিয়ে দাও, কাকিসা ওটা বানিয়ে দাও, কাকিসা দেখো না লাজো আমায় মেরেছে, কাকিসা হেন কাকিসা তেন বলে সারা দিন মেয়েটা তেহেরির কাছে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে তেহেরির গলা জড়িয়ে বলে, काकीसा, अगर तुम मेरे मासा होते तो कितना अच्छा होती, फिर लाजो मेरे बहन होती तो वो मेरे से डाही मारती और तुम मेरे अच्छे अच्छे खाना भी खिलाती। কথাগুলো শুনে তেহেরি হাসতো। আসলে বেচারির মায়ের মাথার ব্যামো আছে। ঘরে থাকলে বিছানায় সারাক্ষণ শুয়ে পড়ে থাকে, নয়তো এদিক ওদিক বেরিয়ে যায় বাড়ি থেকে। ওর বাপ মেয়ের মুখ চেয়ে কোনো মতে দুটি রান্না করে কাজে চলে যায়, আসে সেই রাত দুপুরে। মেয়েটা কোনোদিন খায়, কোনোদিন না খেয়েই ঘুমিয়ে পড়ে। তাই তেহারিকে কাছে পেলে মেয়েটা বড্ড কোল ঘেঁষে। তেহারিকে বড্ড ভালোবাসে মেয়েটা, আর তেহারি কিনা তারই। কথাটা ভেবেই আবার যেন বুকটা মুচড়ে ওঠে। নগ্ন শরীরে বুকের কাছে কালো কাপড়টা চেপে ধরে ফুঁপিয়ে ওঠে একবার। ও যে এতটা নিষ্ঠুর তা বুঝি চোখে আঙুল দিয়ে কেউ বুঝিয়ে দিয়ে যায়। ওই হতভাগী মেয়েটাকে এইভাবে। মেয়েটা কাল তার লাজোর জন্য কত কাঁদছিল। লাজো চোখ মেলছে না বলে কাঁদতে কাঁদতেই বসে পড়েছিল তার পাশে। ঠিক সেই সময় সুযোগ বুঝে তেহারি নিজের কাজটা সেরে নিয়েছিল। তারপর তাড়াতাড়ি সেগুলোকে এই পুঁটুলিতে ভরে ফেলেছিল। ये तो लाजो की है, और वो जाग जाएगी तो मेरे बहुत मारेगी काकीसा। তেহারি ওর মাথায় হাত বুলিয়ে শুধু বলেছিল, कुछ रहा करेगी, थारे को भी तो पसंद थी ना ये, रख ले अपने पास, और वो अपनी वाली मारे को दे, मैं धो के रखूंगी।
কথাগুলো শুনে সিল্লু দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল তেহারির গলা। তারপর কাঁদতে কাঁদতে বলেছিল, डारे काकीसा, ये डा चाहिए, बस लाजो ठीक हो जाए और कुछ ना भी डा चाहिए मेरे को। কথাগুলো কানের কাছে যেন প্রতিধ্বনিত হয়ে উঠল তেহারির। চমকে উঠল ও। কালো কাপড়টা ততক্ষণে ওর গায়ে জড়ানো হয়ে গিয়েছে। এবার চার্লির দিকে আস্তে আস্তেই ওর মন বলল, আর নয়, ভুল যা হওয়ার হয়েছে, আর নয়। নিজের মেয়ের জন্য ওই উভাগীটাকে কিছুতেই মুছতে দেবে না ও। ভগবান যা করার করবে, কিন্তু মেয়েকে কিছুতেই ও কুষ্ঠ দিতে পারবে না। তাতে যদি ওর মেয়ে বাঁচবে না তো। কথাগুলো ভেবেই এগিয়ে গিয়ে চার্লির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর নিজেকে শক্ত করে বলে, मेरे को और कुछ राह करारी है, मेरे घर जरा है, उस चीज मेरे को वापस करो। চার্লি কিছুক্ষণ সেই বিভৎস চোখে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর ওকে ভীষণ চমকে দিয়ে বিকট শব্দে হেসে ওঠে। বহুক্ষণ হাসার পর হঠাৎ চোখগুলো প্রচন্ড কুটিল করে ইশারা করে তেহেরিকে বসে পড়ার। তারপর সেরকম কড়া কর্কশ স্বরে বলে, अब कुचड़ा हो सके रे बिंदरी, एक बार बाहर झांक के देख, वो सब भूखा है, एक के बदले एक, और कुछ भेड़ा मिला तो। তেহারি আর কিছু না বলেই দৌড়ে উঠে যায় ছোট্ট খুপড়ি জানলার দিকে। আর জানলার পাল্লাটা সরিয়ে বাইরে চোখ রাখতেই চোখগুলো বিস্ফোরিত হয়ে ওঠে ওর, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোতে চায় না। শুধু পাথরের মূর্তির মতো চেয়ে থাকে ওই অপার্থিবগুলোর দিকে। আর মনের মধ্যে ঘুরপাক খায় কতগুলো প্রশ্ন। ওগুলো কি? কারা কারা ওগুলো? আর ওদের মুখে কি লিখে আছে? দাঁত, কত বড় বড় সুচালো দাঁত, লেকিন শুকুনে তো দাঁত থাকে না। তবে তবে ওই কুত্তটা কিসের? কি ওটা? ওগুলো কি কোনো নরকের জীব? মনে মনেই কথাগুলো আওড়াতে থাকে তেহারি। ও তখন বাইরের দিকে চেয়েই চমকে উঠেছিল। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল ওর। ভয়ে চোখ দুটো বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসতে চাইছিল। কারণ ঘরের ঠিক বাইরে দিগন্ত বিস্তৃত বালি আর বালি, আর সেই বালির উপর এই ছোট্ট ঘরটাকে ঘিরে বসে আছে অগণিত কিছু অপার্থিব জীব। অনেকটা শকুনের মতো দেখতে হলেও ঠিক যেন সম্পূর্ণ পাখি নয় ওই জীবগুলো। অত বড় অসম আকৃতির মাথা, মাথার দুপাশে একটা করে চোখ হলেও ঠিক মুখের মাঝখানে একটা গর্ত। তবে ভালো করে দেখলে বোঝা যায় কাঁটার মতো লোমে ঢেকে যাওয়া ভয়ঙ্কর একটা চোখ, আর সেই চোখের নিচে বিশাল বড় চঞ্চু। তামাটে রঙের চঞ্চুগুলো হাঁ হয়ে আছে, আর সেই হাঁ হয়ে থাকা মুখ থেকে দৃশ্যমান সারি সারি দাঁত, ভয়ঙ্কর সূচলো 2 সারি দাঁত। জীবগুলোর শরীর খানিকটা পাখির মতোই, ডানা আছে, কিন্তু তার সাথে আছে লোমে ঢাকা ছোট ছোট 2 হাত। হাঁসের পায়ের মতো এদের আঙুলগুলো, কিন্তু সেই 2 হাতের 3টে 6টা আঙুল থেকে বেরিয়ে এসেছে সূচালো বাঁকানো নখর। জীবগুলোর পা ঠিক শকুনের মতোই। লেজের দিকে তাকিয়েও তেহারি আবার চমকে উঠেছিল। কোনো পাখির লেজ অমন হতে পারে না। এক ঝলক দেখলে মনে হয় যেন বিশাল আকৃতির কোনো গিরগিটি। জীবটা তার দীর্ঘ মাংসল লেজটা বারবার আছাড় মারছে বালির উপর। বন্য সাপদ যেমন শিকার ধরার আগে লেজ আছড়ায়, ঠিক তেমন করেই। क्या देख रही हो बिंदरी? सब भूखा है। इतने दिनर से छोटे छोटे बच्चियों के मांस से पेट नहीं भर रहे हैं। अब तो बस खनड़ा चाहिए, ताजा मनस चाहिए, समझेड़ा बिंदरी? बाहर जाने का सोचड़ा भी मत।
फिर थारो और थारो लड्डो की एक हड्डी भी इस रेगिस्तान में नहीं मिलेगी। अपड़ीड़ा सही पर लड्डो की तू सोच। বলেই বিশ্রী একটা কান এঁটো করা হাসি হেসে উঠল চার্লি। তেহারি সেই বিশ্রী ইঙ্গিতপূর্ণ হাসির দিকে চেয়ে বুকটা ধুকপুক করে উঠল। আবারও দোনামোনা শুরু হলো মাথার মধ্যে। কিছুক্ষণ আগেই ও ঠিক করেছিল যাই হয়ে যাক শিল্লুকে কিছুতেই খুন করতে পারবে না। হ্যাঁ, নিজের হাতে ওই ছোট্ট বুকে ছুরি গেঁথে দিচ্ছে না হয়তো, কিন্তু ওই ছোট্ট শরীরটা খুবলে খাওয়ার সব ব্যবস্থা তো ওই করছে। একে তো এক প্রকার খুন করাই বলে, আর জ্ঞান থাকতে ও সেটা পারবে না। কিন্তু এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা ওই অদ্ভুত জীবগুলোর দিকে তাকিয়ে পা দুটো কাঁপছে ওর, কাঁপছে মায়ের মন। পাল্লা ক্রমশ ভারী হচ্ছে লাজোর দিকে। তেহেরির চোখের সামনে দুটো কচি কচি মুখ ভেসে উঠছে। কাকে ছেড়ে কাকে বাঁচাবে ও? একজনের বদলে একজন। এই বেনে বড় ভয়ঙ্কর। তেহারি দুহাতে নিজের মাথার চুলগুলো খামচে ধরল। কি করলে ওই দুটো সন্তানকেই বাঁচানো যায় সে চিন্তায় মাথাটা ছিঁড়ে যেতে চাইল তার। আচ্ছা, যদি ওই ভয়ঙ্কর জীবগুলোর শুধু পেট ভরাতেই হয়, তবে কি ওই দুটো শিশুর বদলে নিজেকে শিকারে পরিণত করতে পারে না? কথাটা মাথায় আসতেই দ্রুত চার্লির সামনে গিয়ে বসে। ততক্ষণে চার্লি আবার নতুন করে কি সব উপাচার করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তেহারি বসেই দেখতে পেল কিছুটা আটার মণ্ড দিয়ে চার্লি একটা মেয়ের পুতুল বানিয়েছে, আর সেটার গায়ে পরিয়ে দিচ্ছে তেহারির আনা শিল্লুর ঘাগড়ার কিছুটা ছেঁড়া টুকরো। আর এখন পুতুলটার মাথার উপর একটা একটা করে শিল্লুর চুল টিপে টিপে বসাচ্ছে। তেহারি মনে মনে ঠিক করে নেয় এই মুহূর্তে থামাতে হবে ওই চার্লিকে। না, আর কিছুতেই কিছু শুনবে না ও। তাই দ্রুত হাতে খামচে ধরে চার্লির হাত। চার্লি মুখ তুলে তাকায় ওর দিকে। কি ভয়ঙ্কর সে চাহনি! তেহারি তবুও নিজেকে সামলে নেয়। তারপর চার্লির ওই চোখের উপর চোখ রেখে বলে, इसे जानर ही तो चाहिए, तो फिर मारो जानर हाजिर है। मारो दो लड़ों के बदले मारे को बलि चढ़ा दो। কথাটা শুনে গোটা ঘরটা সেই হাসির শব্দে থরথর করে কেঁপে ওঠে। মনে হয় যেন এখনই খেলনা ঘরের মতো ভেঙে পড়বে ওটা। তারপর হঠাৎ সেই হাসি থামিয়ে ভীষণ শীতল চোখে তাকায় তেহারির দিকে। ধীর পায়ে এগিয়ে যায় ঠিক তেহারির গা ঘেঁষে। মুখটা এগিয়ে নিয়ে যায় ঠিক তেহারির কানের কাছে। তারপর প্রচন্ড তীক্ষ্ণ হিস হিসে স্বরে বলে, शिकारी कभी खुद शिकार नहीं बन सकती बिंदरी। অরণ্য মাত্র এক পা বাড়িয়েছে কিনা সন্দেহ। শব্দটা কানে এসে ধাক্কা দিল ওর কান জানান দিল শব্দের উৎস ওই গাড়িটি। অরণ্যের গাটা যেন শিরশির করে উঠল। তবু সেখান থেকেই মুখটা সামান্য বাড়ালো গাড়ির দিকে। আর তখনই দুটো চোখ, গোল গোল দুটো চোখ, গাড়ির ভিতরে জমে থাকা ঘন অন্ধকারের সঙ্গে শরীর মিশিয়ে যেন কোনো সাপদ চেয়ে আছে। মিশু ছিটকে সরে আসতেই অরণ্য ওদেরকে দ্রুত নিজের আড়ালে রেখে এগিয়ে গিয়েছিল গাড়ির খোলা দরজার দিকে। প্রথমে ও কিছু দেখতে পায়নি। আসলে একই তো বেশ রাত হয়েছে। লোকজন কম হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে, তাই আলোর পরিমাণও কমেছে। আর গাড়িটা এমন একটেরে করে দাঁড় করানো যে রাস্তার আলো এসেও ঢুকতে পারছে না গাড়ির ভিতরে। তাই বাইরের আধো আলো ছায়ায় গাড়ির ভিতরটা যেন আরো বেশি জমাটবদ্ধ অন্ধকার মনে হয় অরণ্যের।
কিন্তু তা মাত্র কয়েক মুহূর্ত। তারপরেই হঠাৎ যেন ওই অন্ধকারের মধ্যে কিছু জ্বলে উঠেই আবার নিভে গেল। যেন মনে হলো ভিতরে যে আছে সে বাইরের মানুষগুলোর সাথে রসিকতা করছে। অরণ্য চমকে উঠেই নিজেকে সামলে নিল। ওই এক পলকেই তার তীক্ষ্ণ শিল্পীর চোখে বন্দি করে নিয়েছে একটা আবছা অবয়ব। মিশু অরণ্যের আড়াল থেকে মাথাটা সামান্য বাড়িয়ে কিছু না দেখতে পেয়ে ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল, কিছু দেখতে পেলে বাপাইদা? ওটা কি? দেখতে তো পেয়েছি, কিন্তু কিন্তু একা নয়, দোকা আছে। দোকা মানে? দোকা মানে তুই জানিস না? আরে সে তো জানি, কিন্তু দোকাটা আসলে কারা সেটাই তো জানতে চাইলাম। একটা শিওর, কিন্তু দু নম্বরটা মানে? তুই মানে বন্ধ রেখে একটু দূরে গিয়ে দাঁড়া, তো দেখ প্রজ্ঞারা আসছে কিনা। অরণ্যের শেষ কথাটায় মিশুর যেন খারাপ লাগলো। মনে মনে ভাবলো, পাপাই যতই ওকে বিয়ে করুক, স্ত্রীর পরিচয় দিক, শিখুর বাবার পরিচয় দিক, মনে মনে ও এখনো প্রজ্ঞাকেই হয়তো। ভাবনাটা আর সম্পূর্ণ করতে চাইল না ও। শিখুকে বুকের মধ্যে চেপে পিছন ফিরে স্টেশনের দিকে পা বাড়ালো, কিন্তু আবার থামতে হলো। কারণ মৃদু অথচ বেশ ঝাঁঝালো স্বরে অরণ্য বলে উঠল, যাচ্ছিস যা, কাবাব মে হাড্ডি হতে। এমনিতেই তো মেয়েটাকে সারাক্ষণ ওই কাছে গিয়ে নিশ্চিন্তে ঘুমোস, এখনো যা তাই কর। শুধু যাওয়ার আগে ফোনের ফ্ল্যাশটা জেলে দিয়ে যা। আমার ফোনটা ব্যাগের মধ্যে, আর ব্যাগটা আপাতত গাড়ির সামনের সিটে। এমনিতেই মিশু একটু হট টেম্পার, তার উপর অরণ্য ওকে এভাবে বলল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে গনগনে আঁচ হয়ে উঠেছিল। তাই কোনো মতে নিজের ফোনটা অরণ্যের হাতে দিয়ে হাঁটা দিল। মিশুর দিকে অতটা আর খেয়াল করে না অরণ্য। ওর তখন লক্ষ্য স্থির গাড়ির ভিতরে। ও ধীর পায়ে এগিয়ে যায় খোলা দরজার দিকে। হাতটা সামান্য কাঁপতে থাকায় ফোনের আলোটাও কাঁপতে কাঁপতে এগিয়ে চলে। তারপর স্থির হয় গাড়ির সেই অন্ধকার অংশটায়, আর সঙ্গে সঙ্গেই অরণ্যর গলা চিঁড়ে বেরিয়ে আসে একটা ভয়ার্ত চিৎকার। মিশু ততক্ষণে খুব একটা বেশি দূরে যায়নি, তাই অরণ্যের চিৎকার কানে যেতেই আবার প্রায় দৌড়ে এসেই পৌঁছায় অরণ্যর কাছে। আর তখনই ওর চোখে পড়ে গাড়ির ভিতরের আলো পড়া অংশটায়। হ্যাঁ, ও ঠিকই দেখেছিল ওই অন্ধকারে জ্বলজ্বল করা দুটো গোলাকার চোখ। তবে সেটা কোনো সাপদের নয়, একটা অতি ভীষণ আকৃতির প্যাঁচার। আর তার ওই সাপদ সম ক্রূর মুখে বাঁকানো ঠোঁট থেকে চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। মিশুর চোখ নেমে এলো ওই প্রকাণ্ড জিপটার পায়ের কাছে, কারণ ততক্ষণে ফোঁস ফোঁস শব্দটার তীব্রতা বেড়েছে। জিপটার পায়ের কাছে থাকা সেই ভয়ঙ্কর বিষাক্ত সরীসৃপটার প্রায় শেষ অবস্থা। শেষবারের মতো সেও মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই প্রকাণ্ড প্যাঁচার সূচালো নখরযুক্ত আঙুলের মধ্যে এমনভাবে মরণ পাঁচে আটকে গিয়েছে যে আর মাথা তুলতে পারছে না। তার সারা শরীরটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওই প্রকাণ্ড পক্ষীর সূচালো ঠোঁটে। অরণ্যের সঙ্গে মিশুর চিৎকারেই বোধহয় ড্রাইভারজি দৌড়ে এসেছিলেন। এতক্ষণে প্রজ্ঞারাও এসে দাঁড়িয়েছে মিশুর পিছনে। কিন্তু আশ্চর্যের কথা এই যে ওরা কেউ এসে ওই বিশাল প্যাঁচাটাকে দেখেনি, শুধু দেখেছে ওই বিষাক্ত সাপের ছিন্ন ভিন্ন রক্তাক্ত টুকরোগুলো। ড্রাইভারজি তো ওই দৃশ্য দেখেই দ্রুত হাতে গাড়ির ভিতরের আলোগুলো জ্বালিয়ে দিয়ে গাড়ি পরিষ্কার করতে শুরু করে দিলেন, যদিও তখনও তার বিস্ময়ে ঘোর কাটেনি। অবশ্য এই ভয়ঙ্কর দৃশ্য এবং ওই ঘটনা না ঘটলে যে কতটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারত সে কথা ভেবেই মিশমিদেরও যেন ঘোর কাটছে না। সত্যিই যদি ওই প্যাঁচাটা সাপটাকে না মারত, তবে তো সেটা ওদের কাউকেই। তখনই ওদের কানে এলো ড্রাইভারের কথাগুলো। স্টেশন থেকে শহরেই তোলে বলেই হয়তো ট্রিপিক্যাল রাজস্থানী ভাষায় কথা না বলে পরিষ্কার হিন্দিতেই কথা বলেছিল ভদ্রলোক। মিশু শুনতে পায় ভদ্রলোক নিজের মনেই বিড়বিড় করা কথাগুলো।
अरे कहाँ से आया ये? साक्षात यमदूत है तो। भगवान ना करे अगर किसी को काट लेती तो अभी जान चली जाती उसकी। অরণ্য কথাগুলো শুনতে পেয়ে এগিয়ে যায় ড্রাইভারের দিকে। তখনই দেখতে পায় মিশমি যে ছোট ব্যাগটা আগেই রেখেছিল গাড়ির মধ্যে, সেটার মধ্যে সেই সাপটির লেজের কিছুটা অংশ ঢুকে রয়েছে। ওটা কি তবে মিশমির ব্যাগেই ছিল, নাকি পেঁচার ভয়ে ওখানে ঢুকতে চেয়েছিল? আর কারণ যাই হোক, ওটা না মরলে ফল হতো ভয়ঙ্কর। কথাটা ভেবেই গলা শুকিয়ে এলো অরণ্যের। ও ব্যাগটা সামান্য সরাতে সরাতেই ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, बहुत खतरनाक था क्या? ড্রাইভার ওর কথা শুনে নিজের চোখগুলো বড় বড় করে বিস্ময়ের সুরে বলল, साहब खतरनाक शब्द भी इसके आगे कुछ नहीं है। हमारा रेगिस्तान का मौत का दूसरा नाम है ये। इस सांप का नाम क्या है? नाम ना लो साहब, नाम ना लो। यहाँ पर कोई नहीं लेता इसका नाम। सब कहते हैं कि ये कोई ऐसा वैसा सांप नहीं है, ज्यादा दिखाई भी नहीं देता, इसे देखना भी अपशगुन माना जाता है यहाँ। क्यों? और वैसे कोई भी जहरीला सांप दिख जाना तो अच्छी बात नहीं है ना ड्राइवर जी। अब बस और कोई कहानी मत बनाइए। वैसे सांप का नाम अगर पता हो तो फिर बताइए, नहीं तो। কথাটা বলতে বলতেই এবার এগিয়ে আসে ধ্রুব, কিন্তু ওকে কথা শেষ করতে না দিয়ে ড্রাইভারজি অত্যন্ত রাগত স্বরে বলে ওঠে, देखिए साहब, जो चीज आपको मालूम नहीं है उसके बारे में बात करना ठीक नहीं है। और शगुन अपशगुन सब कुछ आप संभाल लीजिए। ये रही आपकी एडवांस और ये रही आपकी बैग। मुझे नहीं पड़ना इस चक्कर में। বলেই পকেট থেকে কিছু টাকা বের করে সামনে এগিয়ে এসে ধরিয়ে দেয় ধ্রুবের হাতে। ধ্রুবরা সবাই এই ঘটনার আকস্মিকতায় অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছিল। এখন আবার নতুন এই ঝামেলা। ধ্রুবরা কি বলবে ভাবার সময় পায় না। যেহেতু গাড়িটা বুক করেছিল অরণ্য, তাই অরণ্য এবার এগিয়ে এসে বলে, नहीं जाओगे? क्या मतलब है, क्यों नहीं जाओगे? বলে সামান্য ধমকে ওঠে অরণ্য। কিন্তু সেই বকাকে অগ্রাহ্য করেই ড্রাইভার শুধু বলে, मुझे नहीं जाना आप लोगों के साथ। वो खुआड़ी एक बार मेरे गड्डी पे आ चुका है, वो भी आप लोगों की वजह से, और नहीं। आप अपना रास्ता देखिए। खम्मा घनी साहब जी। বলেই দ্রুত গাড়িতে উঠে চোখের নিমেষে সেখান থেকে উধাও হয়ে গেল ড্রাইভার। ধ্রুবরা প্রায় ফাঁকা হয়ে আসা চত্বরটায় সেই ধুলো ওরা রাস্তার দিকে চেয়ে রইল অসহায়ের মতো। হাভেলি বলে এগুলোকে, হোটেল নয়, বুঝলি? মুড়ি মুড়কির একদর নয়। তবে জানিস, এটা নাকি কোনো এক রাজার রাজবৈদ্যর হাভেলি ছিল কোনো এককালে। একটা আলাদা আভিজাত্য আছে এইসব বাড়িগুলো। কথাগুলো বলতে বলতে লম্বা বারান্দায় পায়চারি করছিল অরণ্য। রাত অনেক হয়েছে। শিখু ঘুমোচ্ছে তার মনির কাছে। মিশুর ঘুম আসছিল না বলেই বাইরে চলে এসেছিল। এসেই দেখতে পেয়েছিল অরণ্যকে একটা জ্বলন্ত সিগারেট ডান হাতের 2 আঙুলে চেপে ধরে পায়চারি করছে। মিশু বুকের মধ্যে যেন একটা মৃদু লাবডুক অনুভব করছিল। বিনা কারণেই তার ঠোঁটে ফুটে উঠল মিহি হাসির টান। সেই হাসির রেস্টে নেই বলল, হোটেলটা বড্ড পুরনো, কেমন যেন একটা অন্য গন্ধ আছে ঘরগুলোয়। ঘুমই আসলো না। মিশুর গলার শব্দ পেয়ে ঘুরে তাকিয়েছিল অরণ্য। তারপরই সামান্য হেসে সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কথাগুলো বলেছিল অরণ্য। মিশু সেগুলো শুনে বিস্ময়ের সুরে বলে উঠল, সত্যি? বাপরে, সে তো তবে বহু যুগ আগের গো। তা তুমি কি করে জানলে এত কিছু? আমরা তো সবাই একসঙ্গেই এখানে এলাম হঠাৎ করে। কৈফিয়তের সুরেই অরণ্য বলল, আরে একটু আগে ডিনারের পেমেন্ট আর কালকের বুকিং এর জন্য ম্যানেজার ভদ্রলোকের কাছে গিয়েছিলাম। তখনই উনি বললেন, তবে এটা যে হাভেলি সেটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম। তুমি আর ঢপ দিও না। আবার সবই জানো, অথচ গাড়ির মধ্যে পেঁচা আর মরা সাপ দেখে স্ট্যাচু হয়ে গিয়েছিলে। মোটেই না, আমি ভাবছিলাম তখনও যদি সাপটা বেঁচে থাকে। তাই থাক,
এমন গাড়ি বুক করলে যে ড্রাইভার আমাদের ফেলে রেখে পালিয়ে গেল। ওই দোকানদার ভদ্রলোক সাহায্য না করলে হয়তো সারা রাত স্টেশনে বসেই কাটাতে হতো। আচ্ছা, শুধু ওটাই দেখলি? আর খুঁজে খুঁজে আমি এই হাভেলিটা বের করলাম তার বেলা। সে করেছো, কিন্তু কি রে, এটা না পেলে আজ রাতে স্টেশনেই থাকতে হতো। একেই তখন রাত হয়ে গিয়েছিল, আর এদিকে তেমন স্ট্যান্ডার্ড হোটেলও কম। তাছাড়া নিজেরাই তো দেখলি সবগুলো বুক। তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু তাও বলবো বাপাইদা, এই বাড়িটা থুরি হাভেলিটা কেমন যেন। বুঝেছি, তো সেই পুরানি হাভেলি মুভিটার কথা ভেবেই ভয় লাগছে, তাই তো? না গো, তা নয়, ইয়ার কি নয়, সত্যি বলছি। আসার পর থেকেই না আমার মনটা কেমন যেন করছে। ওই ঘটনার জন্য আফটার শক যা ঘটেছে মাথা থেকে বের করে দে। শুধুমাত্র একটা ছোট্ট দুর্ঘটনা বই তো নয়, আর এই সব দিকে ওই বিষধর সাপ থাকাটা কোনো বিস্ময়ের কারণও নয়। বাপাইদা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কর না। এই হাভেলিটা তুমি আগে থেকে চিনতে, তাই না? চিনতাম মানে? বলিস, আমি চিনবো কি করে? তোদের মতো আমিও তো এই প্রথম এলাম এখানে। ওহ, বেশ, ঠিক আছে। তুমি শোবে না? রাত হয়েছে তো অনেক। ধ্রুবদা তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে এতক্ষণে। তোর মুন্ডু মানে আর কি, তিনি জেগেই আছেন, ফোন আলাপ করছে। কার সাথে? যার সাথে করার, তো দিদির সঙ্গে। ওহো, এবার বুঝতে পেরেছি। এতটা পথ জার্নির পরেও তোমার ঘুম আসছে না কেন? একটু পোড়া পোড়া গন্ধ ছাড়ছে মনে হচ্ছে। বাজে কথা রাখ, ঘুমোতে যা। কাল আবার অনেকটা জার্নি আছে, আর শিখুও তো ঘুমের ঘরে খুঁজবে তোকে। যা যা। ও, আমি আছি বলে খুব অসুবিধা হচ্ছে, তাই না? তাই তো, ঠিক আছে, বেশ, আমি চলে যাচ্ছি। না না মানে? না মানে বলছিলাম, ওরা কথা বলছি একটু। এমনিতে তুই সারাক্ষণ বেগম মিলে ঘুরে বেড়াস, শিখুকে তো প্রজ্ঞাই সামলায়, আর আমরা থাকি বলে দুজনে কথাও বলতে পারছে না। ধ্রুব এত দূর থেকে এসেছে, দুজনকে একটু স্পেস দেওয়া দরকার। ও আচ্ছা, তবে আমি এখানেই ঘুমোই। তুমি সবার কথা ভাবো বাপাইদা, শুধু আমার কথাই ভাবো না। এই গায়ে বাচ্চা মরেছে, এ তো নতুন কথা নয়। শুধু এই গ্রামে নয়, এই দিকে বেশ কয়েকটা গ্রামেই বছরের বিশেষ কয়েকটা সময়ে হঠাৎ করে এমন করেই মায়ের কোল খালি করে যায় বহু সন্তান। বছর তিনেক ধরেই হচ্ছে, তবু রোগ এখনো বোঝা যায়নি। না জ্বর, না পেটের ব্যামো, না অন্য কোনো কঠিন অসুখ, এগুলো কিচ্ছু নয়। শুধু সুস্থ সবল বাচ্চাগুলো হঠাৎ করেই বিছানা নেয়। তারপর দিন দিন শরীরটা শুকিয়ে যেতে যেতে এমন সময় আসে যখন এক ঝলক দেখলে মনে হয় শুধু হাড়ের উপর কোনো মতে ফ্যাকাশে পাতলা চামড়ার একটা আস্তরণ রয়েছে, তবুও প্রাণ থাকে। আর যখন প্রাণটা খাঁচা ছাড়া হয়, তখন তার অস্থি মজ্জাও দাহ করবার জন্য অবশিষ্ট থাকে না। এভাবেই বাচ্চাটা নেই হয়ে যায়। গাঁয়ের মুরব্বীরা বলেছিলেন এ নাকি কোনো ডাইনির কাজ, নয়তো কি এমন ক্ষয় রোগ যাতে ডাক্তার বদ্যি কিছুই করতে পারবে না। তাদের বক্তব্য, নিশ্চয়ই কোনো ডাইনির নজর পড়েছে ওই শিশুগুলির উপর, আর তারপরে ওই শিশুকে শুষে খায় সে। আর ডাইনির কথা উঠতেই তাদের আবার মনে পড়ে গিয়েছিল ওই চার্লির কথা। কিন্তু সে তো কথা দিয়েছিল আর কোনোদিনই ফিরে তাকাবে না এই গাঁয়ের দিকে, আর সে কথা তো সে নিজে থেকেই দিয়েছিল। অবশ্য তার আগে যে ঘটনাটা ঘটেছিল সে কথা ভাবলে গাঁয়ের লোকেদের গা শিউরে উঠত। প্রায় বছর 20 আগেকার কথা। পরপর কয়েক বছর অনাবৃষ্টিতে তখন প্রখর খরা চলছে। একে তো দুবেলা খাবারের জন্য লোকে এদিক ওদিক ছুটছে, খাবারের জলের অভাব। ঠিক সেই সময় পরপর কয়েক গাঁয়ে শুরু হলো মরণ। প্রথম প্রথম শুধু শিশুদের মৃতদেহের সার লাগলেও ধীরে ধীরে যুবক, যুবতী, বুড়ো, বুড়ি কাউকে ছাড়ল না সে মড়কের ভয়ঙ্কর থাবা।
প্রতিদিন কোনো না কোনো বাড়িতে মরা কান্না উঠত। তখন চার্লির বয়স খুব কম, বড় জোর 16 কি 17। তার মা তাকে জন্ম দিয়েই কোথাও উধাও হয়ে গিয়েছিল। সে থাকতো তার বাপের কাছে। বাপ বিরাজ মরা পোড়ানোর কাজ করত, সারা দিন পড়ে থাকতো ওইখানে। রাতে বাড়ি ফিরে কোনোদিন মেয়েটাকে খাওয়াতো, কোনোদিন নয়। তবু মেয়ে বেঁচে গেল। সবাই অবাক হয়ে যেত। বিরাজ ঘর বন্ধ করে চলে যেত। ওইটুকু দুধের শিশু পড়ে থাকতো ঘরে। মাঝে মাঝে গাঁয়ের লোক কান্নার শব্দ পেত, কিন্তু বিরাজের চোখ আর চেহারার ভয়ঙ্কর রূপ কল্পনা করে তার বাড়ির পথ মারাতো না কেউ। সারা দিন বাচ্চাটা কি খেত, কোথায় কোন ভিজে কাঁথায় শুয়ে পড়ে থাকতো, কেউ দেখতে পেত না। অথচ মেয়েটা এরকম করেই একদিন হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শিখে গেল। তারপর আর ঘরে নয়, বাইরে ঘুরে বেরিয়ে ওর বাড়ি থেকে দুটি খেয়ে বড় হয়ে উঠল চাঁদনি। আর বড় হলো তো হলো, তার এমন রূপ হলো যে লোকে চোখ সরাতে পারল না। লোকের এঁটো কাটা খেয়ে মেয়ের রূপ এমন খোলে কি করে, ভেবে পেল না গাঁয়ের লোক। দেখস বিরাজের বেটির খাসা চেহারা খান, মাইডা তো জন্ম দিয়া ভাগা গেল। बापडा मोरा पूरा पूरा के देखती भी नहीं, तब इसका इतनी सुंदर चेहरा हमारी बचा हुआ खाना काके। কথাটা রটেছিল আগেই। বিরাট চাঁড়ালের বউটা যেন কেমন, বিড়ালের মতো চোখগুলো দেখলেই লোকের বুকের মধ্যে ঢিপ ঢিপানি বেড়ে যেত। লোকে বলতো ও বউ কালো জাদু জানে, মাঝ রাতে কি সব নাকি করে। তারপর তো মেয়েটাকে জন্ম দিয়েই উধাও। অবশ্য তার উধাও হওয়ার সঙ্গে সঙ্গে কথাটা প্রায় কয়েক প্রস্থ কালের পলির নিচে চাপা পড়েছিল। কিন্তু যতদিন চার্লি বড় হতে শুরু করলো, তার রূপের মোহে আচ্ছন্ন হতে শুরু করলো গাঁয়ের জোয়ান বৃদ্ধ মরদগুলো, ততই সেই পলি সরতে শুরু করলো। আর তার বেশিরভাগটাই করলো চার্লির কাছে ভীষণভাবে অপমানিত হয়ে ফিরে আসা মরদগুলো। ঘরের বউরাও তাদের মরদদের দোষ না দেখে বলল, সব দোষ ওই মেয়েটারই। কি আশ্চর্য, একটা মেয়ের সৌন্দর্য তার দোষ, অথচ এ পোড়ার দেশে কুৎসিত হওয়াটাই একটা মেয়ের সবচেয়ে বড় দোষ। কোনো বাপের মোটা কালো মেয়ে হলেই সে মেয়ের বাপের মাথায় হাত, অথচ এখানে তার বিপরীত। বিরাট যতই মেয়েকে দূরছাই করুক, কিন্তু সেও তো বাবা। কানে আসতে থাকলো অনেক কথা। শেষ পর্যন্ত ঠিক করেছিল মেয়েকে নিয়ে শহরে চলে যাবে, কিন্তু বাঁধ সাধল ওই মরক। মরা পোড়াতে পোড়াতে কখন যে নিজেই মরা হয়ে গেল, বিরাজ নিজেই বুঝতে পারল না। ব্যাস, গাঁয়ের লোকের যেটুকু বাধা ছিল তাও গেল। আর তারপরে চার্লি যে বাড়িতে সব থেকে বেশি যেত, আদর করত, খেলা করত, যে বাচ্চাটার সঙ্গে, মৃত্যুর করাল থাবা গ্রাস করল সেই বাচ্চাটিকে। বাচ্চা মেয়েটা মাত্র 3 দিনে যেন মিশে গেল বিছানায়, আগুনে ঘি পড়ল যেন। মানুষগুলো তো খেপেই ছিল, এবার ছুতো পেয়ে গেল। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। আগে থেকেই সব সলা করা ছিল। রাত নামতে না নামতেই একে একে জড়ো হলো লোকজন। তারপর ঘরে ঘুমিয়ে থাকা ওই কিশোরী চার্লিকে পিচমোড়া করে বেঁধে এনে ফেলা হলো ওই ভাঙা মন্দিরের পিছনে। বেচারি ঘুম চোখে দেখল ছোট থেকে দেখে আসা খুব পরিচিত লোকেরাই ঘিরে দাঁড়িয়ে আছে তাকে। আর রাতের পর রাত তার দরজা থেকে বিতাড়িত হওয়া কয়েকজন পুরুষ সিংহ তাকে বেঁধে দিয়েছে একটা পোড়া গাছের সাথে। बांधो उसे, उस पेड़ पर आग लगा दो, क्या पर्याप्त तेल है? পলকের মধ্যে ঘুম ছুটে গিয়েছিল মেয়েটার। পরিবর্তে 2 চোখ জুড়ে তখন ভয়ঙ্কর আতঙ্ক। কি করতে চলেছে এরা, কি চায়, কেন বেঁধে রেখেছে তাকে এমন করে? আর ওকে ঘিরে অগুন্তি মশাল হাতে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা আর কিছু বুঝে ওঠার আগে ওর গায়ে ঢেলে দেয়া হলো একটা বিকট গন্ধযুক্ত তরল। গন্ধ সে চেনে,
ভয়ে যেন গলা থেকে চিৎকারটুকুও বেরিয়ে এলো না তার। শুধু কোনো মতে বন্ধ করল দু চোখের পাতা, আর পলকের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল সেই অসামান্য সুন্দর শরীর। গায়ের সব লোক সেই প্রথম শুনেছিল চার্লির তীক্ষ্ণ আর্তনাদ করে ডেকে ওঠা শব্দ, যা সেদিন পর্যন্ত তার মুখে কেউ কখনো শোনেনি। মাই মাই। আর তারপরেই যে কি হলো, শরীরটা জ্বলছে দাউ দাউ করে। উপস্থিত গ্রামবাসীরা দেখল তাদের অতি পরিচিত কিশোরীর নরম শরীরটা জ্বলছে, কিন্তু তারা তখনও কল্পনা করেনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তাদের সাথে। তখন তারা ভয়ঙ্কর পৈশাচিক উল্লাসে এতটাই মত্ত যে এতদিন ধরে চলা মড়কের থেকেও ভয়ঙ্কর কিছুর গ্রাস করতে চলেছে তাদের। হঠাৎ তাদের কানে এলো একটা বিষম শব্দ। ভীষণ গতিতে ঝড় আসলে দূর থেকে যেমন একটা শব্দ কানে এসে পৌঁছায়, অনেকটা সেরকম, তবে তার সঙ্গে আরো কিছু শব্দ মিলেমিশে একটা অদ্ভুত শব্দের সৃষ্টি হয়েছে। চার্লি বাদে সকলেই ফিরে তাকায় গ্রামের দিকে। বুকটা সকলের ধক করে ওঠে, কারণ সর্বনাশ তখন যা হওয়ার হয়ে গেছে। গাঁয়ের যারা চার্লির এই ভয়ঙ্কর মৃত্যুলীলা দেখতে জড়ো হয়েছিল, তাদের ঘরের শিশু, অশক্ত বৃদ্ধ বৃদ্ধারা কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘরে। সবাই ভেবেছিল এই চার্লিই হয়তো নষ্টের গোড়া, তবে ওর যদি আজ শেষ নিঃশ্বাসটুকু বের করে নেওয়া যায়, তবে তো আর কোনো বিপদই এই গাঁকে শেষ করতে পারবে না। এর থেকে নিশ্চিন্তের রাত বুঝি আর হয় না। কিন্তু সেই পরম নিশ্চিন্তের রাতেই নেমে আসে মৃত্যুবার। বিনা মেঘে বজ্রপাত। হ্যাঁ, সারাদিন, এমনকি সূর্য ডোবার পরেও আকাশে চাঁদ উঠেছিল কাস্তের মতো। কালো মেঘের ছিটে ফোঁটা ছিল না আকাশের কোথাও, কিন্তু তবু আকাশের কোনো অন্তরালে মেঘের সংঘর্ষে বজ্র নিনাদ তৈরি হলো। আর সেই সাথে গোটা গাঁয়ের ঘরে ঘরে সেই বজ্রপাতের ফলে জ্বলে উঠল আগুন। গাঁয়ের লোকেরা যখন ফিরে তাকিয়েছিল, তখন প্রচণ্ড বিস্ময়ে তাকিয়ে মূর্তিতে পরিণত হয়েছিল সবাই। গোটা গাঁ তখন জ্বলছে। তখনও মুহুর মুহুর বজ্রপাতে বিধ্বস্ত হচ্ছে আকাশ বাতাস। গাঁয়ের লোকে অবাক চোখে একবার দেখল চার্লির গায়ের আগুন নিভে গিয়েছে সেই বৃষ্টিতে। তার পুড়ে যাওয়া অচেতন শরীরটা লুটিয়ে পড়েছে মাটিতে। আর বাকি মানুষগুলো তখন ছুটছে ঘরের দিকে। কারুর সন্তান, কারুর বাবা, কারুর মা বা পরিবারের অন্য সদস্য ততক্ষণ হয়তো পুড়ে ছাই হয়ে গেছে। কেউ হয়তো তখনও বাঁচার আশায় দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মরণ আর্তনাদ কানে তালা লাগার জোগাড়। কিছুক্ষণ আগে যারা চার্লির যন্ত্রণার চিৎকার শুনে উল্লাসে ফেটে পড়েছিল, তারাই এখন ছুটছে নিজেদের আপনজনদের চিৎকার শুনে। কিন্তু তারা যদি তখন একবার আকাশের পানে চোখ রাখত, তাহলে দেখতে পেত তাদের মাথার উপর সারা আকাশ ঢেকে দিয়ে চাঁদোয়া তৈরি করেছে একদল অপার্থিব জীব, যাদের দেখতে অনেকটা শকুনের মতো হলেও তারা কিন্তু শকুন নয়। সে বছরের মতো মড়ক থেমে গিয়েছিল। অবশ্য যারা বেঁচে গিয়েছিল, ভয়ে, শোকে, তাপে তাদের অবস্থা মরার থেকেও বেশি হয়েছিল। তবে তার সঙ্গে ঘটেছিল আরও একটা ঘটনা। চার্লির যেন নতুন জন্ম হয়েছিল, নতুন রূপে, নতুন চেহারায়। নতুন করে নিজেকে আবিষ্কার করেছিল চার্লি। সে অনুভব করেছিল আর 5টা সাধারণ মানুষের মতো সে সাধারণ নয়। এমন অনেক কিছু সে অনুভব করতে পারে, এমন অনেক কিছু সে চোখে দেখতে পায়, এমন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে যা আর 5টা সাধারণ মানুষ পারে না। আর এও বেশ ভালোই বুঝেছিল। সে রাতে গোটা গাঁ জ্বলে উঠেছিল তার কারণে। তার মধ্যে নিশুক্তিতে থাকা শক্তি জেগে উঠেছিল তারই অজান্তে, আর তছনছ করে দিয়েছিল গোটা গাঁটা।
তাই দ্রুত সুস্থ হয়ে ওঠার পর সে কথা দিয়েছিল এই গাঁয়ে সে আর থাকবে না। গাঁয়ের ভালো মন্দ কোনো দিকেই ফিরে তাকাবে না সে। তারপর থেকেই ও চলে গিয়েছিল ওর বাপের শেষ অস্তিত্ব ওই শ্মশানের কাছের ছোট্ট ঘরটায়। অবশ্য তারপরেও বহু রোগ জড়া ব্যাধি এসে ছুঁয়ে গেছে এ গ্রামকে, তবে সেভাবে বিদ্ধ করতে পারেনি তাদের। এর কারণও অবশ্য ছিল, কারণ ছিল ভয়, পাপ করার ভয়। এক পাপের শাস্তি তারা ভুগছিল, তাই সবসময় সতর্ক থাকত। গাঁয়ের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অনেক সলা পরামর্শ করে এবং শেষ পর্যন্ত নেয়া সিদ্ধান্তটা একবার চাঁড়লির কাছে তুলে আসত। তার ইতিবাচক ইশারা পেলে তবেই কার্যকারী হতো সেই সিদ্ধান্ত, নচেত নয়। কিন্তু এবার যে এই ভয়ঙ্কর ব্যাধি হঠাৎ করেই থাবা বসালো এই গাঁয়ে, তার যেন কোনো থই খুঁজে পাচ্ছে না কেউ। গাঁয়ের মোড়লরাও বলেছিল একবার চাঁড়লিকে জানাবে, কিন্তু সে নাকি আগেই খবর পাঠিয়েছে তার সাথে যোগাযোগ না করতে। সময় মতো সেই নাকি যোগাযোগ করবে। তেহারি সব গল্পই জানে। একটা কিশোরী থেকে অসাধারণ ভয়ঙ্করী চাঁড়লি হয়ে ওঠার গল্প অজানা নয় কারো। তাই সকলকে তার কাছে যেতে নিষেধ করলেও তেহারিকে যখন সে ডাকল, তেহারি আর মনে দ্বন্দ্ব রাখেনি। তখন তার মনে শুধু নিজের 7 রাজার ধন, তার কোলের সন্তানকে বাঁচাতে এক ডাকে ছুটে এসেছিল। এমনকি ওই ছোট্ট নির্দোষ একটি মেয়ের প্রাণের বদলেও যদি নিজের মেয়েকে বাঁচানো যায়, সেই চেষ্টাতে চাঁড়লির নির্দেশ মতো সব কিছু এনে হাজির করেছিল সে। কিন্তু এখন হঠাৎ চাঁড়লির ওই ফিসফিস করে বলা কথাগুলো শুনেই চমকে উঠল তেহারি। এ কি বলল ওই ডাইনি? শিকারী, শিকার! সব যেন মাথার ভিতরে গিয়ে জড়িয়ে যেতে থাকে। কিছুতেই সেই চাল ছিঁড়ে বোধগম্য হয় না ওই ডাইনি কাকে শিকারী বলল, আর কাকেই বা শিকার। क्या सोच रही हो बिंदरी? ऐसा मर रही हो कि थारे को पता भी नहीं। वो देख तो। কথাটা কানে যেতেই বুকটা ধরপড়িয়ে ওঠে তেহারির। চাঁড়লির বলা কথাগুলোর সঙ্গে সঙ্গে আরও একটা চেনা শব্দ কানে এসে তার ধাক্কা দেয়। আর শব্দটা মাথায় যেতেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে ওর। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসে। কি যেন এক নেশায় মাতাল হয়ে ওঠে ওর শরীর। ও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তারপর ওর চোখ চলে যায় চাঁড়লির অঙ্গুলি নির্দেশ করা দিকে। তেহারির চোখের সামনে ঝাপসা একটা অবয়ব, কিন্তু নেশালু চোখে সে মুখ। ভালো করে মনে দাগ কাটে না। একটা মাতাল করা গন্ধে যেন পাগল পাগল লাগে ওর। সেই গন্ধেই টালমাটাল পায়ে এগিয়ে যায় সেই শব্দকে উৎস করে। চাঁড়লির নজর তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়। ওর ওই ভয়ঙ্কর পাতাহীন চোখগুলো ক্রমশ রহস্য ঘন হয়ে উঠতে থাকে। ওর চোখ চলছে তেহেরির সঙ্গে। তেহেরি গিয়ে দাঁড়ায় ওই শব্দের উৎসের কাছে। ওর চোখ আপাততভাবে স্থির ওই উৎসের উপর। হাঁটু মুড়ে বসে পড়ে তেহারি। নাক টেনে কিছু যেন একটা শোকার চেষ্টা করে। বারবার কুঁচকে যায় তার নাক মুখ। মুখের কষ বেয়ে নেমে আসে লালচে লালা। তেহেরি ঝুঁকিয়ে আনে শরীরটা। ক্রমশ ঝুঁকতে ঝুঁকতে ওর শরীরটা যেন এক বিশেষ বিহঙ্গের রূপ নিতে থাকে। হাতের নখগুলো ধারালো আর বাঁকানো হয়ে ওঠে। ঠোঁটটা আগের থেকে যেন অনেকটা সরু আর লম্বা সূচালো। মুখ থেকে লালা রস টপ টপ করে পড়তে থাকে সেই শব্দের উৎসের ওপর। বাচ্চাটা হঠাৎ থেমে গেছে, একেবারে নিশ্চুপ। কিছুক্ষণ চেয়ে থাকে তার উপর ঝুঁকে আসা মুখের দিকে। তারপর হঠাৎ খিলখিল করে হেসে ওঠে।
মেয়েটার বুকের উপর ঝুঁকে এসেছে তার চেনা মুখ। এ মুখ বড় ভালোবাসে সে। তার হাসির ফোয়ারা ছোটে। তারপর হঠাৎই তীব্র স্বরে চিৎকার করে ওঠে বাচ্চাটা। চার্লি দ্রুত হাতে পেঁচিয়ে ধরে তেহারির চুল। মুখে বিড়বিড় করতে করতেই ঝুঁকে যায় সেই ছোট্ট শরীরটার দিকে। আর দেখেই হতভম্ব হয়ে যায়। ও যা কল্পনাও করেনি তাই হয়েছে। ভয়ঙ্কর কিছু ঘটবে জানতই, কিন্তু এতটা ভয়ঙ্কর যে সেটার আঁচ করেনি সে। এখন কি করবে সে? কি করে বাঁচাবে ওই ছোট্ট শিশুটাকে? অরণ্য মিশুকে আড়াল করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে আর একটু এগিয়ে যায় সেই অন্ধকারটার দিকে। আর তখনই ওকে ভীষণ চমকে দিয়ে ডানা ঝাপটে ওঠে পাখিটা। পেঁচা, মিশু, সেই পেঁচাটা রে বলেই দু পা পিছিয়ে আসে ও। সেই পেঁচাটা মানে? ওটা কি পেঁচা নাকি? হ্যাঁ, পেঁচাটা। আর এটা সেই গাড়িতে দেখা পেঁচাটাই। সে পেঁচা হতেই পারে, কিন্তু ওই গাড়িতে দেখা পেঁচাটাই যে এটা, সেটা তুমি কি করে বুঝলে? ওর চোখ আর ডানা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই বুঝবি মিশু, তোকে বুঝতেই হবে। তুই তো বলেছিলি এখানে আসার পর থেকেই তোর কেমন একটা আনক্যানি ফিল হচ্ছে না? একদম ঠিক বলেছিস মিশু। আমাদের আশেপাশে আমাদের সঙ্গে এমন কিছু রয়েছে যা ভালো নয় আমাদের জন্য, আর আমাদের শিকুর জন্যও নয়। পাপাইদা, তুমি একটু শান্ত হও প্লিজ, শান্ত হও। কি হয়েছে? ওটা পেঁচা বই তো আর কিছুই নয়। তাহলে তুমি এত প্যানিক করছো কেন? কিচ্ছু হবে না। তুমি শান্ত হও। আমরা থাকতে আমাদের শিখুর কিচ্ছু হতে পারে না। শান্ত হও পাপাইদা, শান্ত হও প্লিজ, শান্ত হও, আস্তে, শান্ত হও। বুঝছিস না কেন? এ কোনো সাধারণ ব্যাপার নয়। আমরা কোনো ভয়ানক কিছুর বিপক্ষে দাঁড়িয়ে পড়েছি মিশু। আমার মন বলছে আমাদের সামনে একটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কথাগুলো বলতে বলতেই ঘেমে উঠেছিল অরণ্য। মিশু দু হাতে ঘাম মুছিয়ে দিচ্ছিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কিছু বলতেই যাবে, ঠিক তখনই আবার ডানা ঝাপটায় বিশাল পাখিটা। অরণ্য আবার সন্ত্রস্ত চোখে তাকালো সেই দিকে, আর চোখে চোখ পড়ল সেই পাখিটার। অরণ্য আবার চিৎকার করে উঠল, মিশু দেখ, ওই পাখিটার চোখের দিকে তাকিয়ে ভালো করে দেখ, আর ওই ডানার দিকে দেখ। অরণ্য চিৎকারে ততক্ষণে প্রজ্ঞা আর ধ্রুব বেরিয়ে এসেছিল। ওরা এমনিতেই জেগেই ছিল, শুধু অরণ্য আর মিশুকে একটু একলা থাকতে দেবে বলেই ঘুমের ভান করছিল। কানে হেডফোন থাকলেও অরণ্যের উত্তেজনাপূর্ণ গলার স্বর কানে যাচ্ছিল। কিন্তু এখন চিৎকার শুনে আর ঘরে বসে থাকতে পারল না। দুজনেই ছুটে বেরিয়ে আসলো বাইরে। অরণ্য যেহেতু ওই পেঁচাটার দিকে হাত তুলে দেখাতে দেখাতে এই কথাগুলো বলছিল, তাই ওদেরও বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই চোখ যায় সেদিকেই। ওরা দ্রুত পায়ে এসে দাঁড়ালো মিশু আর অরণ্যের পাশে। সেখান থেকে পাখিটাকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তখন গাড়িতেও দেখেছিল একটা পেঁচা, কিন্তু সেটা আর এটা যে একই, সেই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না প্রজ্ঞারা। ধ্রুব আরো একটু এগিয়ে অরণ্যের হাতটা ধরে বলে, ভাই ওরা জাস্ট একটা পেঁচা। হ্যাঁ, এমন করছো কেন? আর তাছাড়া হয়তো এই এরিয়াতে অনেক পেঁচা আছে। গাড়িতে থাকা পেঁচাটা আর এটা তো একই নাও হতে পারে, তাই না? তুমি বরং ঘরে চলো, শান্ত একটু বসো। তুমি বুঝতে পারছো না ধ্রুবদা, এটা সেই পেঁচাটাই। ওর সেই চোখ আর ডানা। তুমিই বলো না, পেঁচা না হয় অনেক থাকতেই পারে, আমাদের প্রতিপদে পেঁচা থাকাটাও কাকতালীয় হতে পারে, কিন্তু সেই একই আকার, সেই একই চোখ, সেই একই ডানা আর ওই ভয়ঙ্কর ক্রূর দৃষ্টি, এই সবও কি এক? ওর চাহনিটি সাধারণ পেঁচার মতো নয়। তুমি ভালো করে দেখো। অরণ্যর মুখে কথাগুলো শুনেই ধ্রুব ঘরে গিয়ে টর্চটা নিয়ে আসে। তারপর দোলনা পেরিয়ে বেশ খানিকটা এগিয়ে যায়। মিশু ও প্রজ্ঞা এগিয়ে যায় ধ্রুবের সাথে। অরণ্য দাঁড়িয়ে থাকে আগের জায়গাতেই, কিন্তু হঠাৎ ওর মাথায় একটা ভয় চাগার দিয়ে ওঠে। ধ্রুবর দিকে ফিরে তাকায়। ওদের ভীষণ অবাক করে দিয়ে ও দৌড় দেয় ঘরের দিকে। ধ্রুবরা ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছে পাখিটার খুব কাছে। পাখিটা তখনও পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে।
পাখিটার দৃষ্টি নিবদ্ধ তার বিপরীতে থাকা একটা ঘরের দিকে। কিন্তু এতে তাকে দেখতে অসুবিধা হয় না ধ্রুবদের। গাড়ির মধ্যে পেঁচাটাকে ভালো করে না দেখলেও ওরা তিনজনেই চমকে উঠল, ভয়ে পিছিয়ে এলো সঙ্গে সঙ্গে। আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। একে তো আকারে সাধারণ পেঁচার থেকে অনেকটাই বড় এই পেঁচাটা, আর সবচেয়ে অস্বস্তিকর হলো ওর চোখ। পাখিটার একটা চোখ নেই, হ্যাঁ একটা চোখ অন্ধ, আর সেই অন্ধ চোখটার মাঝখানে সদ্য সদ্য কোনো তীক্ষ্ণ কিছু দিয়ে খুঁচিয়ে দেয়া হয়েছে। চোখের মণি বারবার আকারে বড় ছোট হচ্ছে। ধ্রুবরা ভয়ার্ত দৃষ্টিতে দেখছিল ওটার দিকেই। তেমন ভাবে দেখলে হয়তো ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, তবু যেন ওদের পা আর সরতে চাইল না, স্থিরভাবে চেয়ে রইল ওই দিকেই। হঠাৎ পাখিটার ডানা ঝাপটাতে চটক ভাঙল ওদের, আর সঙ্গে সঙ্গে ওদের চোখ চলে যায় পাখিটার ডানার দিকে। পাখিটার ডান চোখটা যেমন অন্ধ, তেমনি তার ডান পাখাটা অর্ধেক কাটা, যেন কোনো ধারালো কিছু দিয়ে ডানাটার অর্ধেক কেটে নিয়েছে। ধ্রুব সেটা দেখে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আর বলতে পারল না। পাখিটা পালকের মধ্যে ডানা দুটো মেলে ধরল দুপাশে, তারপর চোখের সামনেই উঠতে শুরু করলো উপরের দিকে, কিন্তু একেবারে উড়ে গেল না। সামান্য কিছুটা উড়েই আবার গিয়ে বসল এতক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই ঘরটার সামনে, আর সঙ্গে সঙ্গেই সেই ঘরটা থেকে ভেসে এলো অরণ্যের ভয়ার্ত চিৎকার। ধ্রুব, প্রজ্ঞা, মিশু তিনজনেই ছুটে গেল সেই দিকে। ততক্ষণে পেঁচাটা যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। যদিও প্রজ্ঞাদের তখন ওই দিকে নজর দেওয়ার সময় ছিল না, কিন্তু মিশু খেয়াল করেছিল ব্যাপারটা, কিন্তু সেই দিকে গুরুত্ব না দিয়েই ঢুকে পড়ল ঘরে। आप इस घर में क्या कर रहे हैं? वो भी इतनी रात में? सच बताइए, नहीं तो हम अभी पुलिस बुलाएंगे। ধ্রুব বেশ রাগত স্বরেই প্রশ্ন করেছিল মহিলাটিকে, একটা রাজস্থানী মহিলা। ওরা যখন এই হাভেলিতে চেক ইন করেছিল তখনই দেখেছিল এই মহিলাটিকে। मैनेजर एके देखिए बोलेছিলেন, सुमारी आप लोगों की कमरे साफ कर देगी और रात को डिनर में आप लोग क्या लेंगे वो भी उसे बता देना साहब। তারপর ওদের সাথে সাথেই মহিলাটি এসে ওদের ঘর ওয়াশরুম পরিষ্কার করে বিছানার চাদর বদলে দিয়ে চলে যায়, কিন্তু আবার ফিরে এসে দাঁড়ায় প্রজ্ঞার সামনে। প্রজ্ঞার কোলে তখন শিখু ছিল। মহিলাটি বেশ কিছুক্ষণ শিখুকে দেখে आदर করে জিজ্ঞাসা করে, बेटा है या बेटी है दीदी जी? প্রজ্ঞা শুধু নয়, মিশুও তখন লক্ষ্য করেছিল মহিলার ঠোঁটে বাঁকা একটা চাপা হাসি। প্রজ্ঞা খেয়াল করেনি অরণ্য ব্যাপারটা লক্ষ্য করেছে। অরণ্য তখনই এসে দ্রুত হাতে প্রজ্ঞার হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়েছিল শিখুকে। তারপর প্রায় নিজের বুকের মধ্যে লুকিয়ে সামান্য রাগত স্বরে বলে উঠেছিল, आपको क्या जल्दी चाहिए? जितनी जल्दी हो सके डिनर भेज देना, हम लोग बहुत थके हुए हैं। বলেই প্রায় মহিলাটাকে দরজা দেখিয়ে দেয়। তখন মহিলাটি বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, কিন্তু এখন সেই মহিলাটি এত রাতে এই ঘরে কি করছে সেটা কিছুতেই ভেবে পেল না তারা। অরণ্যের বক্তব্য অনুযায়ী প্রজ্ঞারা যখন পেঁচাটাকে দেখছিল ঠিক তখনই ওরও চোখ যায় পেঁচাটার দিকে, আর ও লক্ষ্য করে পেঁচাটার দৃষ্টি নিবদ্ধ রয়েছে একটা ঘরের দিকে, আর সেই ঘরেই তখন একলা ঘুমিয়ে শিখু। অজানা এক আশঙ্কায় বুকটা কেঁপে উঠেছিল ওর, হয়তো রক্তের টান বা হয়তো শুধু স্নেহের টান। কিন্তু অরণ্য ছুটে এসেছিল ঘরের মধ্যে, আর তখনই দেখতে পেয়েছিল ওই দেহাতি মহিলাটাকে। মহিলাটা ততক্ষণে ঘুমন্ত শিখুর গা থেকে শুধু চাদর সরিয়ে দিয়েছে তা নয়, তার গায়ে একটা সুতো পর্যন্ত রাখেনি। শিখু যে কোনো সাধারণ শিশু নয় তা হয়তো আগে থেকেই আন্দাজ করেছিলেন ওই মহিলাটি। অরণ্য আর নিজেকে সামলাতে পারেনি,
দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল শিখুর উপর থেকে। শিখু কেঁদে উঠেছিল ভীষণ চিৎকার করে। ততক্ষণে অবশ্য মিশুরাও চলে এসেছিল। মহিলাটার মাথা ফেটে গিয়েছিল সামান্য। ক্ষতটা ধরে ঘরের কোণে বসেছিল সে। মহিলাটার মাথা ফেটে গিয়েছিল সামান্য, ক্ষতটা ধরে ঘরের কোণে বসে আছে সে। মহিলাটি কিন্তু তখনও চুপ, একটা কথাও বলেনি, এমনকি পুলিশের ভয় দেখিয়েও না। অরণ্য লক্ষ্য করেছিল মহিলার শরীরটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে আসছে, চোখগুলো ঢুলে পড়ছে, কতটা চেপে ধরে আবার বসে পড়তে চাইছে। ওর মনে অজস্র প্রশ্ন উঁকি দিয়ে ওঠে। আসলে কে এই মহিলা? কেন এত রাতে শিখুকে এইভাবে? আর শুধুমাত্র ওইটুকু রক্তপাতেই কি মহিলাটা অমন নিস্তেজ হয়ে যাচ্ছে? এসব কি ঘটছে ওদের সাথে? কেন ঘটছে? এত প্রশ্ন মনে করতে করতেই হঠাৎ মাথার মধ্যে একটা উত্তর ভেসে আসে তার। অগ্নিবর্ণ, একমাত্র তিনিই দিতে পারবেন এই সব প্রশ্নের উত্তর। আর এই মহা সংকট থেকে তিনিই একমাত্র পারবেন তাদের উদ্ধার করতে। কিন্তু কি করে পাবে তার নাগাল?